নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, তো সেই সাবজেক্টের কিন্তু ফ্রি অফ কস্টে ক্লাসেস আনছি। অলরেডি ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইউনিট 5-এর ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম আমি কিন্তু পাওয়ার সিস্টেম অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি ইউনিট 2 নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নিয়ে। তো আজকের এই ভিডিওটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ক্লাস 2 ভিডিও। অলরেডি ক্লাস 1-এ আমরা তোমাদের সিলেবাস ইন্ট্রোডাকশান অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের যে সিলেবাস রয়েছে সেটি এবং তার সাথে প্রথম টপিক 2.1 সিলেকশন অফ সাইট ফর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 2.2.2 যেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন অ্যান্ড ফিউশন, চেন রিয়াকশান এবং হাফ লাইফ পিরিয়ড, এগুলো নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের যেটা টপিক তোমাদের 2.2-এর সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন অ্যান্ড ফিউশন, চেন রিয়াকশান, হাফ লাইফ পিরিয়ড। তো সবার প্রথমে আলোচনা করি নিউক্লিয়ার ফিউশন নিয়ে। কি বলছে? দ্য হেভি ফিজিয়াল অ্যাটমস লাইক ইউরেনিয়াম 235, পোলোনিয়াম 239, প্লুটোনিয়াম 241 absorbs a neutron and split into two or more lighter nuclei, releasing energy and some free neutrons. কি বলছে যদি আমরা কিছু ভারী পরমাণুগুলোর দিকে লক্ষ্য রাখি, যেমন সেটা হতে পারে ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239 বা প্লুটোনিয়াম 241, তো এই সমস্ত ভারী পারমাণবিক নিউক্লিয়াসগুলো রয়েছে, তারা নিউট্রনকে অ্যাবজর্ব করে নেয় এবং দুই বা ততোধিক ছোট ছোট নিউক্লিয়াসে কিন্তু বিভক্ত হয়ে যায় এবং তার সাথেই তারা এনার্জি রিলিজ করে এবং কিছু ফ্রি নিউট্রনসও। কি দেখো, আমরা জানি আমাদের এই পৃথিবীতে যে মেটালস রয়েছে, আমরা যদি তোমার পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের দিকে তাকাই, তো সেখানে কিছু অ্যাটমস রয়েছে যেগুলো মেটাল, কিছু নন মেটাল, ঠিক আছে, কিছু হচ্ছে তোমার ইনার্ট গ্যাসেস, ঠিক আছে, এরকম বিভিন্ন শ্রেণীবিভক্তকরণ রয়েছে। সেই রকমই এই ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এই যে পরমাণুগুলো রয়েছে, এই পরমাণু নিউক্লিয়াসগুলো অত্যন্ত অস্থির অবস্থায় থাকে, অর্থাৎ তেজস্ক্রিয় নিউক্লিয়াস। এর মধ্যে এরা কি করে, নিউট্রনকে অ্যাবজর্ব করে এবং দুই বা ততোধিক ছোট ছোট কিন্তু নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায়। পরমাণু কি, নিউক্লিয়াস কি, এগুলো আশা করি অলরেডি তোমরা কিন্তু তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়েছো। যদি না পড়ে থাকো আমার ভিডিও রয়েছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। কি বলছে? These neutrons may be absorbed by other fissile atoms and triggered further fission events which releases energy and more neutrons and so on. এইভাবে কিন্তু প্রক্রিয়াকরণ চলতে থাকে। দেখো এখানে আমরা ইউরেনিয়াম 235 নিয়েছি। 235 এটা হচ্ছে তোমার মাস নাম্বার বা ভর সংখ্যা। বাংলায় বলা হয় ভর সংখ্যা, ইংরেজিতে বলা হয় মাস নাম্বার, ঠিক আছে। ভর সংখ্যা। একটি পরমাণুর মূলত দুটি অংশ, এক হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন মহল, এটা নিয়েই কিন্তু একটা পরমাণু নিউক্লিয়াস গঠিত হয়, ঠিক আছে। এবার এই যে পরমাণু নিউক্লিয়াস, এর যে পরমাণুর যে কেন্দ্রক বা যে নিউক্লিয়াসের মধ্যে তোমার মূলত দু ধরনের পার্টিকেল থাকে বা অণু থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এবং পরমাণু বহির্ভূত যে কক্ষক রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রন থাকে, ঠিক আছে। অর্থাৎ একটি পরমাণুতে মূলত তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, যেটা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, যার মধ্যে প্রোটন এবং নিউট্রন এই দুটোর মিলিত সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা এবং পরমাণুর যে প্রোটন সংখ্যা তাকে বলা হয় তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, বা অ্যাটমিক নাম্বার, ওকে।
আর প্রোটন এবং নিউট্রন মিলিত সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। তো ইউরেনিয়ামের 235, এটা হচ্ছে এইভাবে এটাকে নির্দেশ করা হয়, ইউরেনিয়াম 235 এটা হচ্ছে তার তোমার ভর সংখ্যা, এবং নিম্নলিখিত 92টা হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। এখন যদি একটা নিউট্রন যোগ করা হয়, তোমরা জানো নিউট্রনের কিন্তু কোনো, নিউট্রন একটা পার্টিকেল আমি বললাম, তাহলে এর কিন্তু নির্দিষ্ট ভর আছে। যদি প্রোটন এবং নিউট্রনের ভর দেখি তাহলে খুবই মিনিমাম তাদের মধ্যে কিন্তু ডিস্টেন্স মানে ভ্যালু খুবই সামান্যতম সমস্যা রয়েছে, বাকি একই কাছাকাছি। তো সেই রকম যদি আমরা দেখি, তো দেখো একটা নিউট্রন যদি আঘাত করে তাহলে এটা হয়ে গেল 236/92। এবার এই যে ইউরেনিয়াম 235-এর সাথে নিউট্রন আঘাত করলো এবং একটা অস্থায়ী পারমাণবিক নিউক্লিয়াস গঠিত হলো, যেটা হচ্ছে ইউরেনিয়াম 236/92। এটা কিন্তু একক অস্তিত্বতে থাকতে পারে না, এটা কিন্তু 2 বা ততোধিক অণুতে বিভক্ত হয়ে যায়। সেই রকমই এটা কিন্তু জেনন Xe 140/54 এবং স্ট্রনসিয়াম 94/38-এ বিভক্ত হয়, প্লাস দুটো নিউট্রন কিন্তু নির্গত করে। এইভাবে পরের পর বিক্রিয়াগুলো কিন্তু চলতে থাকে। যদি এগুলো নিয়ে আরও ডিটেলসে জানতে চাও তাহলে তুমি কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে সে বিষয়ে ক্লাসেস দিয়ে দেবো, তবে সেটা অ্যাডভান্স ক্লাস হবে। ওকে, দ্য ভেসেল ইন হুইচ নিউক্লিয়ার রিয়াকশান টেক্স প্লেস ইজ কল্ড দ্য রিয়াক্টার। যেখানে নিউক্লিয় বিক্রিয়াটা ঘটে এতে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তো এই জন্য এটাকে একটা নির্দিষ্ট বদ্ধ জায়গায় করা হয়, সেটাকে বলা হয় রিয়াক্টার। ইট ক্যান বি ক্লাসিফাইড ইন 2 ক্যাটাগরিজ। এই যে নিউক্লিয়ার রিয়াক্টার যেখানে এই বিক্রিয়াকরণটা ঘটানো হচ্ছে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, থার্মাল রিয়াক্টার, ঠিক আছে, এবং ফাস্ট নিউট্রন রিয়াক্টার। থার্মাল রিয়াক্টার বলছে দ্য নিউট্রনস আর স্লোড ডাউন বাই মডারেটার টু টেক দ্য নিউট্রন সুইটেবল ফর নিউক্লিয়ার রিয়াকশান। থার্মাল রিয়েক্টারে মূলত মডারেটারকে ইউজ করা হয়, সেটা ভারী জল হতে পারে, গ্রাফাইট হতে পারে, যে কোনো ক্ষেত্রে সেটা কিন্তু সুইটেবল নিউক্লিয়ার রিয়াকশান ঘটানোর জন্য। ফাস্ট ব্রিডার রিয়াক্টরের ক্ষেত্রে ফাস্ট নিউট্রনস আর ডাইরেক্টলি ইউজ ফর নিউক্লিয়ার রিয়াক্টার্স অ্যান্ড হেন্স নো মডারেটার ইজ রিকোয়ার্ড ইন ফাস্ট ব্রিডার রিয়াক্টার। যেহেতু এখানে ফাস্ট নিউট্রনগুলোকে ডাইরেক্টলি আমরা নিউক্লিয়ার রিয়াকশানে ব্যবহার করতে পারি ফাস্ট ব্রিডার রিয়াক্টারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো মডারেটারের প্রয়োজন নেই। তাহলে এতক্ষণ আমরা পড়লাম নিউক্লিয়ার ফিউশন, যেটা আমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং আমাদের যে পার্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেখানে কিন্তু এর প্রচুর প্রয়োজন আছে। পরবর্তীকালে আমরা আরও ডিটেলস এটা নিয়ে আলোচনা করব যদি তোমরা চাও তো। নিউক্লিয়ার ফিউশন কাকে বলা হচ্ছে, ঠিক আছে, একে বলা হয় নিউক্লিয় সংযোজন, আগেরটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন বাংলায়। তো নিউক্লিয় সংযোজন, সংযোজন মানেই বুঝতে পারছো যুক্ত হবে, সংযোজন মানে সংযুক্তিকরণ, ঠিক আছে। তাহলে সংযুক্তিকরণ থেকে সংযোজন শব্দটা এসছে, তাহলে এখানে কি হবে, যোগ হবে। 2 atomic nuclei fuse together to form a heavier nucleus and energy is released due to mass defect। কি বলছে, ধরো যে প্রক্রিয়ায় 2 বা ততোধিক পরমাণু নিউক্লিয়াস পরস্পর সংযুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস গঠন করে এবং তার সাথেই শক্তি নির্গত হয়, তাকে আমরা কিন্তু বলবো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ওকে, বুঝতে পারলাম। নেক্সট, হাফ লাইফ পিরিয়ড। তোমাদের দেখো 3টে পার্ট রয়েছে, নিউক্লিয়ার ফিউশন পড়ালাম, নিউক্লিয়ার ফিউশন পড়ালাম, এবার চেন রিয়াকশান এবং হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ডটা কী বলছে, হাফ লাইফ ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর হাফ অফ দ্য পার্সেন্ট নিউক্লিয়াই টু ডিকে অর ডিসইন্টিগ্রেট। কী বলছে, দেখো এখানে n = n0/2, n হচ্ছে বিক্রিয়কের ধরন, এটা হচ্ছে হাফ লাইফ মানে n0/2, t হচ্ছে টাইম = t½ অর্ধেক সময় হয়েছে। তো এটা একটা ফর্মুলা থেকে ডিরাইভ করা হয়, n0/2 = n0 × e⁻⁻⁴ πt½ এবার দেখো তোমরা প্রত্যেকেই জানো, যদি আমাদেরকে n0 দুদিকে কেটে যাচ্ছে তাহলে e⁻⁻⁴ πt½ হাফ আমি পেয়ে গেলাম। তো πt½ ln, ই ইনভার্স আছে মানে ln হয়ে যাবে, ln½ = 0.693, অতএব t½ বা অর্ধকাল বা অর্ধ জীবনকাল t½ = 0.693/π। এটা কিন্তু তোমরা মনে রাখো, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে, অর্ধজীবনকাল নির্ণয় করা, হাফ লাইফ পিরিয়ড। এবার একদম তোমাদের বাংলায় বোঝায়, নিউক্লিয় সংযোজন, যেটাকে আমি বলেছিলাম তোমাদের নিউক্লিয়ার ফিউশন। কি বলছে, দুটি হালকা নিউক্লিয়াস
দুটি হালকা পারমাণবিক নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করলে তাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বলে থাকি। সেটা এখানে পড়লাম, টু অ্যাটমিক নিউক্লিয়াই fuse together to form a heavier nucleus and energy is released due to mass defect is called nuclear fusion। ওটাই আমি এখানে বাংলায় তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, দুটি হালকা পারমাণবিক নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করলে তাকে বলা হয় নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। দেখো ডয়টেরিয়াম, ঠিক আছে, H11 এটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন, এটাকে বলা হয় হাইড্রোজেন, ঠিক আছে, সাধারণ হাইড্রোজেন। H21 এটাকে বলা হয় ডয়টেরিয়াম, ঠিক আছে। H31 এটাকে বলা হয় টিট্রিয়াম, এটা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে, পরস্পর এরা কিন্তু হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, H11, H21, H31, এটাকে বলে টিট্রিয়াম। তো দেখো একটা হাইড্রোজেনের ডয়টেরিয়াম নিউক্লিয়াসের সাথে একটি টিট্রিয়াম নিউক্লিয়াস সংযুক্ত হওয়ার ফলে এনার্জি রিলিজ হয়েছে এবং যার ফলে মুক্ত নিউট্রন এবং তার সাথে আমরা হিলিয়ামের নিউক্লিয়াস দেখছি। দেখো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় কিন্তু 14.1 মেগা ইলেকট্রন ভোল্ট এবং 3.5 মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু এনার্জি উৎপন্ন হয়েছে। বললাম আমাদের যে সূর্য রয়েছে ও অন্যান্য নক্ষত্র যেগুলো রয়েছে তাদের শক্তির উৎসই হচ্ছে নিউক্লিয় সংযোজন, যেখানে হাইড্রোজেন নিউক্লিয়াস একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে। শক্তি, এই প্রক্রিয়া থেকে প্রচুর শক্তি নির্গত হয়, অর্থাৎ এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় কিন্তু প্রচুর শক্তি নির্গত হয়। প্রয়োজনীয় শর্ত, এটি উচ্চ তাপমাত্রা ও চাপের অধীনে ঘটে। কি বলছে দেখো ইউরেনিয়াম 235-এ আমি একটা প্রয়োজনীয় শর্ত কি বলছে, এটি উচ্চ তাপমাত্রা ও চাপের অধীনে ঘটে। তাহলে বুঝতেই পারলে এই যে আমাদের দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াস পরস্পর সংযুক্তকরণের মাধ্যমে একটি হিলিয়ামের নিউক্লিয়াস এবং প্রচুর পরিমাণ মুক্ত নিউট্রন এবং এই যে আমার শক্তি নির্গত হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। নেক্সট হচ্ছে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিউশন কাকে বলছে। সংজ্ঞা, একটি ভারী নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম 2 বা তার বেশি ছোট নিউক্লিয়াসে বিভক্ত হলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন। যেমন আমি এখানে দেখালাম একটি ইউরেনিয়ামে একটি নিউট্রন আমরা যদি সংযুক্ত করি তাহলে দেখতে পাচ্ছ ইউরেনিয়াম 236 একটা অস্থায়ী কিন্তু তেজস্ক্রিয় ইউরেনিয়ামের পরমাণু কেন্দ্রক তৈরি হবে। তো সেটা কিন্তু দুটোতে ভাগ হয়ে যাচ্ছে, বেরিলিয়াম 141 এবং ক্রোমিয়াম 92 এরকম ভাগ হয়ে যাচ্ছে আর নিউট্রন নির্গত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই রকমই কিন্তু হয় এবং প্রচুর পরিমাণ শক্তি কিন্তু এই প্রক্রিয়ায় নির্গত হয়। ভালো করে তোমরা ছবিটা লক্ষ্য করলেই বুঝতে পারবে সেটা। উদাহরণ কি বলছি, পারমাণবিক চুল্লিগুলো নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে, যেটা আমাদের পড়তে হবে। এই যে আমরা রিঅ্যাক্টার, মডারেটর, ঠিক আছে, এগুলো সম্বন্ধে পড়ব। তো তখন আমরা কিন্তু এগুলো দেখব যে আমাদের কিন্তু নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। শক্তি, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, তার সাথে গামা রশ্মি এবং তেজস্ক্রিয় কণাও কিন্তু নির্গত হয়, যেটা কিন্তু আমরা ডিসপোজাল অফ নিউক্লিয়ার ওয়েস্ট যখন সাবজেক্টটা পড়বো মানে টপিকটা, তখন কিন্তু আরও ডিটেলসে আলোচনা করব। কারণ নিউক্লিয়ারের শক্তি উৎপন্ন হওয়ার সঙ্গে যে তেজস্ক্রিয় রশ্মি এবং তেজস্ক্রিয় কণা উৎপন্ন হয় সেগুলো কিন্তু মানব তথা পশু পাখি তথা মানে গাছপালা সবার জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। তাই এই যে ডিসপোজাল, এই যে আমাদের নিউক্লিয়ার ওয়েস্ট যেগুলো তৈরি হয় সেগুলোকে কিভাবে আমরা সেগুলোকে একটা জায়গায় ডাম্প করব বা সেগুলোকে কি ব্যবস্থা করব সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রক্রিয়া কি বলছে, সাধারণত একটি নিউট্রন দ্বারা ভারী নিউক্লিয়াসকে আঘাত করে এই প্রক্রিয়া শুরু করা হয়। আমি বললাম যে একটা নিউট্রন দ্বারা কিন্তু আমরা একটা তেজস্ক্রিয় যেমন ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239, প্লুটোনিয়াম 241 এই সমস্ত পরমাণু নিউক্লিয়াসকে আমরা আঘাত করি এবং তার ফলে কিন্তু শক্তি নির্গত হয়। একে নিউট্রন দ্বারা আঘাত করলে শক্তি নির্গত হয়। এতক্ষণ আমরা পড়ছিলাম অর্ধ জীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড, যেটা এখানে আমরা ব্যাখ্যা করলাম সেটা বলছি। দেখো অর্ধ জীবনকাল বা হাফ লাইফ হলো কোনো পদার্থের অর্ধ পরিমাণে বা হাফ লাইফ পরিণত হতে যে সময় লাগে। একটি তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় বা ডিকে বা রাসায়নিক বিক্রিয়ায় কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যখন বিক্রিয়কের পরিমাপ তার প্রারম্ভিক পরিমাপের অর্ধেক হয়ে যায়। সংজ্ঞা কি বলছে, কোনো রাসায়নিক বিক্রিয়ায়
বিক্রিয়কের প্রাথমিক ঘনত্বের অর্ধেক হতে যে সময় লাগে তাকে ওই বিক্রিয়ার অর্ধ জীবনকাল বলে। উদাহরণ, যদি একটি রাসায়নিক বিক্রিয়ার অর্ধ জীবনকাল 10 মিনিট হয়, তাহলে 10 মিনিট পর বিক্রিয়কের পরিমাপ তার প্রারম্ভিক পরিমাপের অর্ধেক হয়ে যাবে। ধরো তুমি 1 কেজি ইউরেনিয়ামকে তুমি নিউট্রন দ্বারা আঘাত করলে এবং তার ফলে দেখা গেল সেই 1 কেজি ইউরেনিয়ামটা 400 বছর পর সেটা কিন্তু হাফ কেজি ইউরেনিয়ামে পরিণত হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তার অর্ধ জীবনকাল কত? তার অর্ধ জীবনকাল হচ্ছে যে সময়টাতে সেটা অর্ধেকে পরিণত হলো, ঠিক আছে, হাফ কেজিতে পরিণত হলো, তার জন্য 10 বছর লেগেছে বা 400 বছর লেগেছে আমার উদাহরণ হিসেবে। তো সেটা হচ্ছে তার অর্ধ জীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড। আশা করি আমি তোমাদের কিন্তু বোঝাতে পারলাম যে টপিকগুলো তোমাদের ছিল। এরপর পরের ক্লাসে আমরা তোমাদের শুরু করব লেআউট অ্যান্ড ওয়ার্কিং উইথ ব্লক ডায়াগ্রাম। আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের লেআউট এবং তার ব্লক ডায়াগ্রামের সাহায্যে তার ওয়ার্কিং বুঝবো। আমি 2.1 এবং 2.2 তোমাদের কমপ্লিট করলাম। আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। যদি কোনো টপিকটা মনে হচ্ছে ছেড়ে গেছে বা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই জানিও, আমি কিন্তু সে বিষয়েও ক্লাসেস করে দেবো। টোটাল কিন্তু 8টা টপিক রয়েছে এর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের। তো আশা করছি এটা কিন্তু 10 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বা খুব বেশি হলে 15 তারিখের মধ্যে কিন্তু ইউনিট 2 কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।